আসসালামু আলাইকুম। নারীদের তুলনায় পুরুষদের স্ট্রেংথটা বেশি থাকে এবং পুরুষরা স্বাভাবিকভাবে জোরে বোলিং করবেন। এটাতে আসলে সায়েন্টিফিক কোনো কিছু বলার কোনো কিছু নেই। এটা একদম ন্যাচারাল একটা ব্যাপার যে পুরুষরা জোরে বোলিং করবেনই। কিন্তু আমরা অনেক পেস বোলারকে দেখেছি যারা নারী হয়েও কিন্তু বেশ ডিসেন্ট অ্যামাউন্ট অফ পেস জেনারেট করেছেন। ঝুলন গোস্বামীর কথা আমরা বলতে পারি, শাবনীম ইসমাইলের কথা আমরা বলতে পারি। নরমালি যেটা দেখা যায় যে নারীদের ক্রিকেটে ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা একটা অ্যাভারেজ পেস ফর দ্য পেস বোলার্স। কিন্তু যাদের কথা বললাম ঝুলন গোস্বামী বা শাবনীম ইসমাইল, এলিসা পেরি, এদেরকে কিন্তু আমরা দেখেছি বেশ ভালো পেস জেনারেট করতে। শাবনীম ইসমাইলকে আমরা দেখেছি ১৩২-৩৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে। ঝুলন গোস্বামী প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি বোলিং করেছেন। এখন কোন কোন ফ্যাক্টরের কারণে নারীরা তাদের স্বাভাবিক পেসটাকেও বাড়াতে পারেন সেই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করতে চাই এবং বেশ কিছু গবেষণাপত্রও কিন্তু এই ব্যাপারে আছে। নাম্বার ওয়ান যে বিষয়টা আসলে খুব বেশি মাত্রায় উল্লেখযোগ্য সেটা হচ্ছে মানুষের শরীরে ট্রাঙ্ক পজিশন বলে একটা কথা আছে, মেডিকেল টার্ম, এবং ট্রাঙ্ক পজিশনটা হচ্ছে আপনার মাথা, আপনার হাত কিংবা আপনার পা, বডির যে সেন্ট্রাল পার্টটার সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে বডির ট্রাঙ্ক পজিশন। এই ট্রাঙ্ক পজিশনটা সোজা রাখাতে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ঝুলন গোস্বামীকে যদি আলটিমেটলি একটু এক্সাম্পল হিসেবে দেখাই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, ঝুলন গোস্বামীর ক্ষেত্রে তার পেস জেনারেট করার পেছনে অন্যতম বড় কারণ ছিল তার ট্রাঙ্ক পজিশনটা স্ট্রেইট থাকতো, এবং ট্রাঙ্ক পজিশনটা স্ট্রেইট রাখার জন্য ঝুলন গোস্বামীর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে তিনি তার বোলিং আর্মটা লোডিং পজিশনের পরে বডির খুব কাছাকাছি রাখতেন, বডির খুব কাছাকাছি রাখতেন। এবং এই জায়গাটা আপনি যদি একটু চিন্তা করেন, আমরা ব্রেটলি বা ডেল স্টেনকেও যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা ভিডিও ফুটেজ বা স্টিল পিকচারগুলোতে খেয়াল করে দেখবেন যে একদম ওই লোডিং পজিশনের পরের পজিশনটায় তাদের বোলিং আর্মটা বডির খুব কাছাকাছি। এই যে বডির খুব কাছাকাছি থাকছে, এই জায়গা থেকে ট্রাঙ্ক পজিশনটাকে খুব স্ট্রেইট রাখতে পারছেন, এক্সট্রা বিট অফ মোমেন্টাম জেনারেট করতে পারছেন। আমরা যদি একটু আমাদের মারুফা আক্তারের বোলিং বায়োমেকানিক্সের একটা বিষয় দেখি, মারুফা ডেফিনেটলি শি ইজ আ ভেরি প্রমিনেন্ট ফাস্ট বোলার ফর বাংলাদেশ, এবং মারুফার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি যে তিনি ওই পার্টিকুলার পজিশনটায় তার বোলিং আর্মটা কিন্তু বডি থেকে একটু দূরে, খেয়াল করে দেখেন বডি থেকে কিন্তু একটু দূরে। আমরা ঝুলন গোস্বামীর জায়গাটায় দেখি, মারুফের জায়গাটায় দেখি, মারুফার কিন্তু হাতটা একটু দূরে। সো আমি জানি না মারুফাকে নিয়ে যারা কাজ করেন তারা এই পার্টিকুলার পজিশনটাকে নিয়ে আলাদা করে গুরুত্ব দিতে পারেন যে এই পার্টিকুলার পজিশনটাতে বডির কাছাকাছি আনলে মারুফার ক্ষেত্রে আসলে কি হয়, দূরে থাকলে কি হয়, সেই জায়গাগুলো নিয়ে অনেক গবেষণা হতে পারে। তাকে নিয়ে যারা কাজ করেন তারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। বাট আপাত দৃষ্টিতে আমরা যে বিষয়গুলো দেখেছি, ঝুলন গোস্বামীর কথা যদি বলি, আমরা ডেল স্টেইন কিংবা ছেলেদের ক্রিকেটে দেখালাম আপনাদেরকে সেই জায়গাটাতে আরও একজন ফাস্ট বোলার ব্রেটলি, যে এই পার্টিকুলার পজিশনটাতে বডির খুব কাছাকাছি জায়গায় তারা হাতটাকে রাখতেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে হিপ টু শোল্ডার সেপারেশনের যে জায়গাটা, এই জায়গাটায় আমরা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে শাবনীম ইসমাইলকে, এবং শাবনীম ইসমাইলের এই জায়গাটা একটা বিষয় খেয়াল করে দেখেন যে রিলিজিংয়ের সময়টায় তার শোল্ডারটাকে পেছনের দিকে তিনি হোল্ড করেন অনেক ভালো মতো। রিলিজের সময়টায় শোল্ডারটাকে পেছনের দিকে যে একটা হোল্ডিং, এই হোল্ডিংটা কিন্তু আপনাকে পেস জেনারেট করতে সহযোগিতা করে। আমাদের মারুফা আক্তারের এই বিষয়টা খুব ভালো, বেশ ভালো, এবং তার বোলিংয়ের অন্যতম বড় স্ট্রেংথের জায়গাটা আমার কাছে এটা মনে হয় যে এই যে শোল্ডার ডিলেটা যত বেশি হয়, আমরা যদি একটু মারুফা আক্তারের সাইড অ্যাঙ্গেল ভিউটা খেয়াল করে দেখি, তার শোল্ডার ডিলেটা কিন্তু বেশ ভালো, এবং সেটা ওয়ার্ল্ডের অনেক গতিময় বোলারদের মতোই যে শোল্ডার পজিশনটাকে অনেক ডিলে করছে না। আমার কাছে মনে হয় যে মারুফার প্রমিনেন্সের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা যে তার এই পার্টিকুলার জোনটা বেশ ভালো থাকে, অর্থাৎ তার শোল্ডার লকিংটা, মানে শোল্ডার ওই জায়গাটায় হোল্ড করার যে জায়গাটা, এটা বেশ ভালো মতো হয়, যেটার কারণে তিনি বেশ ভালো পেস জেনারেট করতে পারেন, এবং তিনি বাংলাদেশিদের মধ্যে আলটিমেটলি বোলিংয়ের জায়গাটাতে অনেক প্রমিনেন্ট একটা স্থান দখল করে নিয়েছেন। এবারে আমরা যদি পরবর্তী ফেজটা যাই, সেটা হচ্ছে রিলিজিংয়ের সময়টা। রিলিজিংয়ের ঠিক আগ মুহূর্তে একটা আপরাইট মোমেন্টাম বা একটা আপরাইট অ্যালাইনমেন্ট যদি চিন্তা করি, অ্যালিসা পেরির এক্সাম্পলটা আমরা দিতে পারি যে একদম একটা আপরাইট অ্যালাইনমেন্ট রিলিজের আগের মুহূর্তে তার খুব ভালো মতো থাকে, এবং সঙ্গে সঙ্গেই ওই মোমেন্টামটা ট্রান্সফার হয় তার ফ্রন্ট লেগের ল্যান্ডিংয়ের জায়গাটায়, এবং এই যে জায়গাটা আপরাইট একটা অ্যালাইনমেন্ট থেকে একটা স্টেবল বেস নিয়ে সামনের পায়ের উপর যখন তিনি জাম্প করছেন, এটা তার অ্যাকশনটাকে অনেক বেশি মাত্রায় স্টেবল, এফিশিয়েন্ট এবং
হায়ার স্পিডের জন্য অনেক ভালো মতো একটা রিদম প্রদান করে। খেয়াল করে দেখবেন অ্যালিসা পেরি যখন বোলিং করেন সে সময়টাতে তার সামনের পা এবং পেছনের পায়ের যে ডেলিভারি স্ট্রাইকটা প্রায় ১২২ সেন্টিমিটারের মতো অন অ্যান অ্যাভারেজ থাকে। আমরা এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে আমাদের নাহিদ রানার স্ট্রাইকটা দেখিয়েছিলাম যে নাহিদ রানার স্ট্রাইক কিন্তু ১২০, ১২১, ১২২-এর মতো, যেটা লাস্ট শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখতে পেয়েছিলাম যে স্ট্রাইকটা কমে ১০০ সেন্টিমিটারের মতো হয়েছে, যেটা তার নর্মালি থাকে ১২০, ২১, ২২-এর মতো। আপনারা পর্দা থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা গত কদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্রাইডের জায়গাটা নাহিদ রানার কমেছে দেখে পেসটাও কমেছে। ১২২, ২৩ এরকম নাহিদ রানা নর্মালি থাকে, সেটা এই মুহূর্তে আসলে অনেক কম। এলিসা পেরির এক্সাম্পলটা আমি আপনাদেরকে এই কারণে দিলাম যে খেয়াল করে দেখেন এটা একদম বায়োমেকানিক্যাল ল্যাব দ্বারা প্রমাণিত যে ১২২ সেন্টিমিটারের মতো তার বোলিং স্ট্রাইকটা থাকে ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুটের ওই জায়গাটাতে। সো অনেকগুলো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো মিলিয়ে আপনি যদি চিন্তা করেন যে একজন পেস বোলারের পেসটা অনেক বেশি মাত্রায় ভ্যারি করে বা চাইলে পেস বাড়াতে পারেন, আমরা একটু মারুফার একটা বিষয় একটু অ্যানালাইসিস করতে চাই, এবং সেটা ইয়ান বিশপ লাস্ট একটা টুর্নামেন্টে আইসিসির ইভেন্টে কমেন্টের সময় তিনি করছিলেন। সেই বিষয়টা হচ্ছে মারুফার এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। মারুফার নন বোলিং আর্মের জায়গাটার বোলিংয়ের রিলিজের সময়টায় আপনি যদি একটু ভালো মতো খেয়াল করে দেখেন যে নন বোলিং আর্ম যেটা মারুফার থাকে, বলটাকে যখন রিলিজ করছেন নন বোলিং আর্মটা না মারুফার অনেক বেশি মাত্রা একটা জায়গায় স্টেবল হয়ে থাকে বা একটা জায়গায় স্থির হয়ে থাকে। আমরা জেমস অ্যান্ডারসনকে এই ধরনের এই জায়গাটা একটা স্টিফনেস দেখতে পেয়েছি। মারুফার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে যে এই সময়টায় তার নন বোলিং আর্মটা শরীরের খুব কাছাকাছি থাকে, রিদমটা একটু কম থাকে, খুব বেশি রিদমিক থাকে না। আমি যদি এই জায়গাটা একটু এক্সাম্পল আপনাদেরকে দিই, ধরেন ব্রেটলি বা ডেল স্টেইন দুজনের ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখেন যে এই রিলিজিংয়ের সময়টায় নন বোলিং আর্মটা বডি থেকে একটু দূরে, বডির সাইডে এবং ঘড়ির কাটার মতো সেটা আসলে রিদমিক ওয়েতে যখন বলটাকে রিলিজ করতেলেন সেটাও পেছনের দিকে চলে যাচ্ছে। মারুফার ক্ষেত্রে আমরা এই জায়গাটা একটা ডিলে দেখতে পাই, অনেক পরে তিনি সেটাকে দেখা যায় পেছন দিকে নিচ্ছেন বা তিনি সামনের দিকে একটা জায়গায় হোল্ডিং পজিশনে থাকছেন যেটা বডির খুব কাছাকাছি জায়গায় থাকছে। এই জায়গাটা নিয়ে ইয়ান বিশপ কথা বলছিলেন যে এই পার্টিকুলার পজিশনটা মারুফা হয়তো বা অদূর ভবিষ্যতে তার অ্যাকশনে একটা পরিবর্তন তিনি চাইলে আনতে পারেন বা তার কোচেরা তার সঙ্গে কাজ করতে পারে নন বোলিং আর্মের এই জায়গাটা। আমার কাছে আরেকটা বিষয় খুব বেশি মনে হয়েছে, সেটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশনের জায়গাটা। আপনি দেখেন তার রিলিজের সময় তার বডি কতটুকু আসলে সাইডে বেন্ড করে যায়, এটাকে আমরা ল্যাটারাল ফ্লেকশন বলি। আপনি খুব ভালো মতো খেয়াল করে দেখবেন, আপনি যদি তার হাতের অবস্থানটা চিন্তা করেন সেটা বডির স্ট্রেইট পজিশন থেকে আমার কাছে মনে হচ্ছে ২১ ডিগ্রি কোণে বাঁকা। আপনি যদি মাথার অবস্থানটা চিন্তা করেন সেটা কিন্তু ল্যাটারাল ফ্লেকশনের যে সীমাটা আছে সেই ল্যাটারাল ফ্লেকশনের সীমাটাকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে যে এটা একজন বোলারের ইনজুরি ম্যানেজমেন্টের জন্য অনেক ব্যাপার আছে যেটা চেষ্টা করেন কোচেরা, সেটা হচ্ছে যে যত বেশি এই জায়গাটা আসলে স্ট্রেট থাকা যায়, মাথাটাকে আসলে যত বেশি স্ট্রেট রাখা যায়। মারুফার ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে অনেক বেশি মাত্রায় কিন্তু বাদিকে তিনি ঝুঁকে পড়েন। সো এই জায়গাটা নিয়েও অদূর ভবিষ্যতে কোচেরা কাজ করবেন। মডার্ন ডে ক্রিকেটে কিন্তু এগুলো অনেক বেশি মাত্রায় আলোচিত হচ্ছে, কারণ অতীতে যে বিষয়টা দেখা যেত যে পেস বোলারদের ক্যারিয়ারটা খুব বেশি লম্বা হতো না, পেস বোলারদের ক্যারিয়ার স্প্যানটা খুব সীমিত হতো। সেই জায়গা থেকে কোচেরা কিন্তু এখন বিভিন্ন সময় চেষ্টা করছেন যে ক্যারিয়ার লম্বা করার জায়গাটা। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মারুফার এই জায়গাটা ল্যাটারাল ফ্লেকশনের জায়গাটা আমাদের কোচ যারা আছেন তারা কাজ করবেন, এবং এখন তো এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের আগে আসলে কাজ করার তো কোনো কিছু নাই, শি হ্যাজ টু ডেলিভার হার বেস্ট, এবং এখন যা আছে সেটা নিয়েই তাকে কাজ করতে হবে। বাট ওই যে পেসের কথা যেটা বলছিলাম যে অনেক মেয়েরাই আছেন যারা হয়তো বা চিন্তা করেন যে পেস বাড়াতে কিভাবে পারবেন। ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো থিওরিটিক্যালি প্রুভেন যে এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার পেসের জায়গাটা বাড়তে পারে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে কোয়েশ্চেনও আহ্বান করছে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেই কোয়েশ্চেনগুলো লিখে পাঠাতে পারেন। ডেফিনেটলি উইল ট্রাই টু প্রোভাইড দ্য আনসার্স, এবং সেটা অবশ্যই সায়েন্টিফিক্যালি প্রুভেন যে সমস্ত মেথডস রয়েছে সেই সমস্ত থিওরিটিক্যাল মেথডসের উপর বেস করে তারপর এক্সপেরিমেন্টাল কাজগুলো যেগুলো আপনারা করবেন সেটা করে আরও বেটার ওয়েতে বুঝতে পারবেন যে আসলে এগুলো আপনাদের জন্য কতটুকু কাজ করছে।